হাই, আমি মাহিম। আর আমাদের সিরিজের 11 নম্বর এপিসোডে স্বাগতম। আজকে আমরা ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতে পারবো ফাইনালি। ম্যাটেরিয়াল ঠিক করার আগেও আমরা গত এপিসোডে যে টমেটো দুটা বানাইছি, এই টমেটো দুটার আর একটু সুন্দর করার জায়গা আছে। আমরা জাস্ট একটু সময়ের জন্য তাড়াতাড়ি বানায় গেছি। এই যে চারটা পাশে একদম সমান সমান হয়ে আছে, আমি একটু এলোমেলো করে দিতে চাই যাতে একটু অর্গানিক দেখায়। এই যে একটু ধরে প্রপোর্শনাল এডিটিং অন করে জি চেপে এটা বড় করে একটু ওর শেপ চেঞ্জ করে দিব, যাতে এই যে টমেটোটা বানানোর সময় খুব বেশি রেফারেন্স দেখা হয় নাই দেখে আমরা তাড়াহুড়ো করে বানাইছি টমেটো একটু, এই কারণে টমেটো দেখতে খুব একটা টমেটোর মতো লাগতেছে না, কেমন একটা খেলনা টমেটোর মতো দেখাচ্ছে এখনো। কিন্তু আমরা আর একটু সময় নিয়ে টমেটো বানালে এখানে সম্পূর্ণ আসল টমেটোর মতোই হতো। কিন্তু আমরা আজকে ম্যাটেরিয়াল নিয়ে আগে একটু কথা বলি, তারপরে জীবন আরো অনেক সহজ হয়ে যাবে, তারপরে টমেটো আরো সুন্দর করাই যাবে। অনেক সময় আছে আমাদের হাতে। জাস্ট সময়ের জন্য আমরা এখন রেফারেন্স না দেখেই ঠিক করে ফেলতেছি। এটা এটা আমরা পরে যখন শুধু একটা টমেটোই আমাদের মেইন প্রজেক্ট হবে, তখন অনেক সময় নিয়ে 1 ঘন্টা ধরে একটা টমেটোই বানাবো আমরা, একদম আসলের মতো দেখতে। কিন্তু এখন আপাতত আমি এইভাবে ঠিক করে রাখতেছি। এই যে মোটামুটি এটার থেকে অনেক বেটার টমেটো লাগতেছে না? মানে বিশ্বাসযোগ্য যে একটা গাছে ধরা অর্গানিক টমেটো এমনই হয়। এটা কেমন চারদিকেই সমান এমন জাতেরও হয়তো টমেটো আছে, কিন্তু আমি ওই জাত তো চাই নাই ভাই। এটা দেখতে বেশি সুন্দর। এই যে ম্যাটেরিয়াল দেওয়ার পরে এই যে কোনটা বেশি টমেটোর মতো লাগে দেখতে বলেন। যাই হোক, আমাদের তো অনেকদিন হইলো ব্লেন্ডারে, তাই না? এই যে প্রায় 1 মাসের মতো ধরে শিখতেছি, 10টা ভিডিও দেখে ফেলছি। আমাদের এই যে ব্লেন্ডার ইন্টারফেস, এটা মোটামুটি এখন একটু পরিচিত একটা জিনিস হয়ে গেছে, তাই না? যে আপনি এখানেই যা বানানোর বানান, আর এইখানে আপনি বিভিন্ন এই যে মডিফায়ারের কাজ করেন, তারপরে ম্যাটেরিয়াল দেওয়ার সময় ম্যাটেরিয়ালের কাজ করেন। এই জায়গাটাতে আপনার সিনের যা যা থাকে উম, তার একটা লিস্ট এখানে থাকে। আমরা তো শুরু করার সময় সবকিছু দেখার সুযোগ পাই নাই, তো এখন আমরা একটু বুঝি যে ব্লেন্ডার আসলে কিভাবে কাজ করতেছে। ম্যাটেরিয়ালে যাচ্ছি একটু পরে। এই যে প্যানেল গুলা টেনে বড় ছোট করা যায়, এইগুলারে আমরা এক একটা বলবো এডিটর। মানে এটা একটা এডিটর, এটা একটা এডিটর, এটা একটা এডিটর। কোনো এডিটরের এই যে কোনাতে মাউসটা রাখলে আপনি দেখতে পারবেন এডিটর টাইপ, প্রপার্টিজ, যেমন এটা। তারপরে এটার যদি রাখি, এটার এডিটর টাইপ আউটলাইনার। এটার যদি রাখি 3D ভিউ পোর্ট, এটা হচ্ছে টাইম লাইন। যে কোনো এডিটরের ভিতরে আপনি যে কোনো টাইপের এডিটর ইউজ করতে পারেন। আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে এই যে যতগুলো এডিটর আছে তার একটা লিস্ট দেখায়। যে এখন টাইমলাইনে সেট করা আছে দেখে এই প্যানেলে এখন টাইমলাইন দেখাচ্ছে, কিন্তু আমি যদি এই প্যানেলেই 3D ভিউ পোর্ট দিয়ে দেই, তাহলে এইখানেই হচ্ছে আমার 3D ভিউ পোর্ট দেখা যাচ্ছে, তাই না? অবজেক্ট নিয়ে এখানেই কাজ করা যাচ্ছে। আবার আমি যদি এইটারে 3D ভিউ পোর্ট না রেখে আমরা আরেকটা কি চিনি, এই যে প্রপার্টিজ প্যানেল বানায় দেই, তাহলে এই যে এই মেনুটাই এখানে আবার আবার চলে আসে। তো উইন্ডোগুলো বেসিক্যালি এইভাবে কাজ করে। আমরা যে কাজের সুবিধার জন্য যে কোনো সময় যে কোনো সাইজে করে রেখে দিতে পারি। ব্লেন্ডার এই জিনিসটা খুবই স্মুথ। আর এই প্যানেলের জায়গা নতুন করে বানানো তো আগে একবার দেখাইছিলাম। যে কোনো প্যানেলের কোনায়, যে কোনো এক কোনায় মাউস নিয়ে গিয়ে ক্লিক করে ডান দিকে বাম দিকে টান দিলে এই যে নতুন একটা জায়গা তৈরি হয়ে যায়। এখানে আপনি যে কোনো আবার একটা প্যানেল এডিটর টাইপ সেট করতে পারেন। যেমন এখানে যদি আমি টাইম লাইন দিয়ে দিই, তাহলে এখানেই এখন আমার টাইম লাইন। আমি যদি আর কি চিনি, এখানে যে টেক্সট এডিটরও আছে একটা, এখানে কবিতাও লিখতে পারবেন আপনি চাইলে। এই যে নিউ চাপ দিয়ে কিছু লেখা শুরু করলেই হবে, কিন্তু আমি কবিতা লিখতে পারি না, তো এই টেক্সট এডিটর আমার দরকার নাই। আমি এখানে একটা রাইট ক্লিক করে এই যে জয়েন রাইট করে দিলে এই প্যানেলটা চলে যাবে। আর এখানে আমার টাইমলাইন ছিল, আমি এখানে টাইমলাইন এনে রাখি, নর্মাল করে আবার রাখি সব। এই যে টাইমলাইন, এখানে অনেক কিছু আছে কিন্তু দেখে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই। আমরা কিছুই জানি না, আমরা শুধু পরিচিত এই যে 3D ভিউ পোর্ট আমরা চিনি, টাইমলাইন আমরা নাম শুনছি, এবং প্রপার্টিজ এর নাম শুনছি, এবং আউটলাইনার চিনি, এই জায়গাটা আউটলাইনার। তো আমরা এখানে টাইমলাইন বানাই আবার নর্মাল বানায় রেখে দিই। এই যে নর্মাল ব্লেন্ডার এমন দেখতে হয় যে বাই ডিফল্ট
এখানে আউটলাইনার থাকে, এখানে প্রপার্টিজ থাকে এবং এখানে টাইমলাইন থাকে, এখানে আপনার 3D ভিউপোর্টটা থাকে। তো নরমালি আমরা এই ব্লেন্ডারে কাজ করি। এখন যদি আমরা ম্যাটেরিয়ালে চলে যাই, এই যে ম্যাটেরিয়াল ভিউতে আমরা টেম্পোরারি ম্যাটেরিয়াল দেখার জায়গাতে যাই, এই যে আমার অরেঞ্জ ম্যাটেরিয়ালটা ছিল, আমরা এখানেই ম্যাটেরিয়াল সেট করি না, কিন্তু এখানে আসলে খুব বেশি অপশন আমার নাই। আমি এখানে এই যে টাফনেস হয়তো ঠিক করতে পারি। এই যে রাফ পুরা বানালে এই যে মাটির মতো দেখতে একটা জিনিস হবে, যদি রাফনেস কমায় দিই তাহলে সিরামিকের মতো একটা জিনিস হবে। আর বেস কালারও আমি এই যে একটা কালার দিতে পারি, যে কোনো সলিড। আমি যদি টিপটের গায়ে কোনো একটা ডিজাইন চাইতাম বা অন্য কিছু করতে চাইতাম, তো এখানে খুব বেশি করার কোনো অপশন নেই। তো আমরা একটা নতুন একটা জায়গাতে চলে যাব যেখানে আমরা ম্যাটেরিয়াল নিয়ে ডেডিকেটেডলি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে পারি। আমি যদি এই যে আমার স্ক্রিনটা এই একটা ভাগ করে 2 ভাগ করে এখানে রাখি, আমার এখানে 3D ভিউপোর্টটা থাকুক। এই যে এই কোণাতে ক্লিক করে আমার এই অংশটাতে আমি শেডার এডিটর নামে একটা নতুন এডিটর টাইপ বানিয়ে দিতে চাই। এমন একটা জিনিস হয়, এমন একটা জিনিস আসার কথা। আমি এইটাতে টাইমলাইন দরকার নেই আপাতত, এটার নিচে কমায় রাখি। আর এই মেনুটা, এই যে এই একটা প্যানেল আপনার যদি ওপেন হয়ে থাকে, তাহলে এই যে এন চাপ দিলে ওটা বন্ধ হয়ে যাবে। আমি আমার স্ক্রিন কাস্ট একটু অন করে নিই। স্ক্রিন কাস্ট কি চলতেছে, এই যে এই মেনুটা যদি অন থাকে তাহলে এন চেপে আমি অফ করে দিব, তাহলে এই ধরনের একটা জায়গা আমার দেখাবে। এটা বলে শেডার এডিটর। এই যে কোনায় মাউস রাখলে এডিটর টাইপ হলো শেডার এডিটর। তো এখানে দুইটা জিনিস আছে দেখেন, যে আমি এই যে এখানেও মিডল মাউস চেপে এই যে এটার ডানে বামে এমন করে না রাখতে পারি, স্ক্রল করে জুম ইন জুম আউট করতে পারি। আবার তখন আবার এখানেও কাজ করা যায়। এখানে আমি যদি মাউস এনে মিডল মাউস চাপি, তখন এটা 3D ভিউপোর্টে এইভাবে কাজ করে, এভাবে রেখে দিতে চাই। এখানে একটা জিনিস আছে, আমি যদি এই যে দুইটা সবুজ, একটা সবুজ জিনিস, একটা লাল জিনিস, তাই না, আমি সিলেক্ট করতে পারি। আর আমি ধরে নিতেছি আপনি কখনো আর এই ধরনের জিনিস দেখেন নাই। এই জিনিসগুলোরে বলে নোড, নোড, NODE, নোড। তো আমি ধরে নিতেছি আপনি কখনো এই জিনিস দেখেন নাই, এবং আমি একদম একদম পানির মতো করে আপনার বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে এই নোড বেসড সিস্টেমে এমন করে একটা কাজ হয় যে এই জিনিসটা দেখেন, যে এই যে প্রিন্সিপাল BSDF লেখা, এই জিনিসটা কাইন্ড অফ এই যে ম্যাটেরিয়ালের, আমি যদি এই আমার বোতল ধরি, এই যে টিপটটা ধরি, তাহলে এই যে ম্যাটেরিয়ালের এখানে যে এতদিন প্রপার্টিজের যেই অপশনগুলো ছিল, বেস, কালার, মেটালিক, রাফনেস, IOR, আলফা, এই অপশনগুলোই কাইন্ড অফ এখানে আছে দেখেন। এই যে মেটালিক, রাফনেস, IOR, আলফা। আর এখানে আমার এই যে ম্যাটেরিয়ালটার নামও দেখা যাচ্ছে যে অরেঞ্জ ম্যাটেরিয়াল আমি এখন এডিট করতেছি। তো আমি যদি এখানে বেস কালারে কোনো কিছু চেঞ্জ করি, এটা ক্লিক করে অন্য কালার দিই, আমার বেসিক্যালি এইখানে করা যা এখানে করা একই জিনিস, কিন্তু এখানে আরো অনেক কিছু করা যায়। এখানে কাইন্ড অফ এই জায়গাটারই একটা শর্টকাট মেনু টাইপের একটা জায়গা। এখানে শর্টকাট ইমিডিয়েট কিছু অপশন এখানে দেখায়, কিন্তু হচ্ছে আসলেই ভিতরে এইখানে কাজ হয়। এখনো আমরা খুব বেশি কিছু করি নাই দেখে এখানে জাস্ট দুইটা জিনিসই আছে। আমরা এইগুলো এক একটা নোড বলবো আমরা। আমরা নতুন নতুন নোড এনে এখানে বিভিন্ন কাজ করতে চাই। আমি যদি এখানে একটা ডিজাইন দিতে চাই, তো ডিজাইনের জন্য দরকারি কোনো একটা নোড এনে এখানে কাজ করব। এবং আপনি যেহেতু নোড আগে কখনো আর দেখেন নাই, আমি এই যে এইখানে নোড দেখার থেকেও আগে আমি একটু ব্লেন্ডারের বাইরে গিয়ে দেখে আসি যে নোড কিভাবে কাজ করে। এই জায়গাটা নিয়ে আপনি আপাতত চিন্তা করেন না, আমি যা দেখাচ্ছি দেখেন যে নোড আগে কিভাবে কাজ করে আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি, তারপরে ব্লেন্ডারে আমরা ওটার ব্যবহার করে বিভিন্ন কাজ করতেই পারবো। ধরেন আপনার একটা কফি শপ আছে, আর এই কফি শপে আপনি কফি বিক্রি করেন আর আপনি কেক বিক্রি করেন। কফি আর কেক দিয়ে আপনার কফি শপ চলে, ঠিক আছে। তো দোকানের কফি সাইট চালাতে আপনার কিছু উপাদান অবশ্যই দরকার হয়, কফি, চিনি, তারপরে দুধ হয়তো লাগে। তো কফি, সুগার, মিল্ক, এই কফি, সুগার, মিল্ক, এই উপাদানগুলো দিয়ে আপনি হচ্ছে যে কফি বানান, এবং এইটা দিয়ে আপনার দোকানের কফি সাইটটা চলে। আর ধরুন দোকানের কেকের সাপ্লাইয়ের জন্য আপনার প্রতিদিন কিছু ডিম দরকার হয় আর কিছু ময়দা দরকার হয়। আপনার এই যে সিস্টেমটা একটা চলতেছে, তাই না, এই সিস্টেমটারে আমরা একটা নোড বেসড সিস্টেম বলতে পারি। ওরা কিছু ইনফরমেশন এখানে পাস করতেছে দেখে আমার কেক বানাইতে পারতেছি, আর এই যে আমার কফি শপ আর কফি আর কেক দিয়ে আমার কফি শপ চলতেছে, রাইট? সিম্পল। এখন ধরেন আপনার কেকের যদি
কেকের জন্য আপনার যদি চিনি দরকার হয়, আবার আপনার তো চিনির ফ্যাক্টরি একটা, মনে করেন এই যে আপনার চিনির নিজের ফ্যাক্টরি আছে, হ্যাঁ, চিনির ফ্যাক্টরি যদি আপনার একটা থেকে থাকে, এই চিনির জন্য আপনার নতুন করে আবার নতুন ফ্যাক্টরির সাথে যোগাযোগ করার কিছু নাই, তাই না? আপনার যেই ফ্যাক্টরি থেকে কফির জন্য চিনির সাপ্লাই আসে, ওই ফ্যাক্টরির কথা বলেই আপনার কেকের জন্য চিনির সাপ্লাই নিয়ে আসতে পারবেন। তখন আপনার কফি শপ এই নোড সিস্টেমের মাধ্যমে চলতেছে। এখন ধরেন আপনি একটা নতুন আইটেম নিয়ে আসতে চান, আপনি বিস্কুট বানানো শুরু করতে চান, কুকিজ বানানো শুরু করতে চান। কুকিজ বানাতে আপনার ময়দা লাগে, কি কি লাগে? ময়দা লাগবে, আর ডিম লাগবে, আর ধরুন বাটার লাগবে। হ্যাঁ, ডিম একটা উপাদান, আমরা ডিমের সাপ্লাই দিয়ে কুকিজের জন্য সাপ্লাই নিয়ে যেতে পারি। ময়দা যেখান থেকে লাগবে, আমার ময়দার সাপ্লাই কুকিজে দিতে পারি, তাইলে কুকিজ বানানোর। লাস্ট যে বাটারটা লাগবে, আমি নতুন যারা বাটার সাপ্লাই করে তাদের সাথে যোগাযোগ করে নতুন বাটার নোড নিয়ে এসে বাটার ওরে সাপ্লাই দিতে পারি। অথবা আমার আরো বেশি লাভ হবে না যদি আমি এই যে দুধ রে কোনোভাবে বাটার বানায় ফেলে তারপরে ওরে কুকিজ রে পৌঁছাতে পারি? এখানে যদি আমি একটা বাটার মেশিন নিয়ে আসি, বাটার মেশিন কি জিনিস আমি জানি না, কিন্তু ধরেন এটা দুধ রে বাটার বানাতে পারে এই এই নোডটা, এই মেশিনটা। হ্যাঁ, তো আমি যদি এখন প্রতিদিন দুধ, যেখানে কফি সাপ্লাইয়ের জন্য দুধ যা লাগে তা রেখে একটা অংশ আমি বাটার মেশিনে পাঠায় দেই, এবং যে আমার বাটার দেয়, রাইট, বাটার মেশিন থেকে আমি বাটার পাই, এবং বাটার তখন আমি আমার কুকিজের জন্য ব্যবহার করতে পারি, এবং কুকিজ তখন আমার কফি শপে বিক্রি করতে পারি। আমার কফি শপ তখন আরো বেশি আইটেম বেচতেছে এবং ভালোই লাভ করতেছে। আমার বাটারের জন্য নতুন একটা লোকের কাছে যাইতে হয় নাই, ও বাটারের দাম বেশি রাখতে পারতো বা কিছু একটা হইতো। আমাদের যে বিশ্বাসযোগ্য, যে এত বছর ধরে যে লোক দুধ সাপ্লাই করতেছে, ওর কাছ থেকেই আমি খাঁটি দুধ কিনে ওটা বাটার মেশিন দিয়ে বাটার বানায়, এই যে দুইটা কাইন্ড অফ একসাথে বাটার মেশিন থেকে বাটার বানায় আমি কুকিজে জন্য ব্যবহার করতে পারতেছি, এবং কুকিজ আমার কফি শপে সেল করতে পারতেছি। তো এখন একদিন আপনার মনে হয়েছে যে কফির যেই আমার সাপ্লায়ার ছিল, এই সাপ্লায়ার আমার খুব ভালো কফি দিতেছে না, এই সাপ্লায়ার চেঞ্জ করা দরকার। আপনি চাইলেই কফির সাপ্লায়ারটা চেঞ্জ করে দিতে পারেন, অন্য একটা লোক মনে করেন আপনার এখন কফি দিতেছে, কিন্তু আপনার বাকি সব সিস্টেমে আর কোনো ইম্প্যাক্টই পড়ে নাই এটার জন্য, তাই না? একমাত্র আপনার শুধু কফির লোকটাই চেঞ্জ হয়েছে, এবং আমি চাইলে ওরা অন্য আরেক লোকের কাছ থেকে কফি নিতে পারি, আরেক লোকের কাছ থেকে কফি নিতে পারি, অন্য এক লোকের কাছ থেকে কফি নিতে পারি। এটা পুরো এই সিস্টেমে কোনো প্রবলেমই তৈরি করবে না, এটা সব সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। আমার যদি কোনো কারণে আমি কুকি বিক্রি করা বন্ধ করে দিই, তখন আমি আমার কুকি বিক্রি করা বন্ধ করে দিতে পারি, এবং তখন আমার আর বাটার দরকার হইতেছে না, আমি বাটারের লাইন বন্ধ করে দিতে পারি। এই যে বাটার মেশিন আমি তখন বিক্রি করে দিতে পারি, কুকিজ আমি আর বিক্রি করতেছি না। কিন্তু তখনও আমার যে বাদবাকি যেই সিস্টেম, আমার বাদবাকি যেই সিস্টেমে আমার দোকান চলতেছিল, ওই সিস্টেম এখনো কাজ করতেছে, এবং আমার ব্যবসা চলমান। তো এই যে সবকিছু একটা সিস্টেমে চলতেছে, এটাই একটা নোট বেস সিস্টেম। এই যে এখন মনে করেন আপনার কফি শপ দিয়ে আপনি কি করেন? কফি শপ দিয়ে তো আপনি টাকাই কামান, তাই না? এখন মনে করেন আপনার এই কফি শপ অনেক সফল, এবং আপনার অন্যান্য ব্যবসাও আছে, যে গার্মেন্টস এর জন্য আপনি কাপড় এবং রং এনে মনে করেন যে আপনার গার্মেন্টস এর ব্যবসা চালান। আপনার একটা হোটেল ব্যবসা আছে, মনে করেন যেখানে ভাত বিক্রি করেন, মাছ বিক্রি করেন, মাংস বিক্রি করেন, এবং হোটেল থেকে আপনি কিছু টাকা পান। তো এই ফাইনাল টাকা হলো যে আপনার আউটপুট, এবং এই যে একটা কমপ্লেক্স নোড সিস্টেম তৈরি হয়েছে, তাই না? আপনার টাকা পয়সার, আপনার ব্যবসা বাণিজ্যের যে একটা সিস্টেম তৈরি হয়েছে, এটা একটা নোড সিস্টেমে চলতেছে। তো বাইরে থেকে দেখে অনেক জটিল মনে হইলেও আপনি তো এখনকার অনেক সহজেই বোঝেন যে এই সিস্টেমে আপনার টাকা পয়সা যা আসতেছে, এই সিস্টেমে আসতেছে, তাই না? আপনার যদি কখনো গার্মেন্টস এর ব্যবসা বন্ধ হয়ে যায়, আপনার বাকি সিস্টেমে ওটা কোনো সমস্যা তৈরি করবে না। আপনার যদি হোটেল ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলেও আপনার কফি শপ থেকে আপনি যেই রেজাল্ট পাচ্ছিলেন, ওটা এখনো কফি শপ থেকে পাবেন। এখন যেহেতু নোড আপনারা মোটামুটি বুঝেন, আমরা আবার ব্লেন্ডারে চলে আসি, দেখি যে এখানে আসলে নোড সিস্টেম কিভাবে কাজ করতেছে। আমরা যদি এই অরেঞ্জ ম্যাটেরিয়ালে আবার যাই, এই যে শেডার এডিটর, আমি এই যে প্রপার্টিজ প্যানেলও সাইডে একটু সরায় রাখি, যাতে আমরা শুধুমাত্র এই জায়গাটা দেখতে পারি। এই যে সাইডে একদম সরায় রাখছি, আমরা শুধুমাত্র শেডার এডিটর এবং 3D ভিউপোর্ট নিয়ে কাজ করতে চাই। তো এই লাল যেই জিনিসটা আছে, ম্যাটেরিয়াল আউটপুট, এটা একটা নোড, আর এই যে প্রিন্সিপাল বিএসডিএফ আছে, এটা একটা নোড। তো ম্যাটেরিয়াল আউটপুটে কাইন্ড অফ চিন্তা করতে পারেন, আপনার যেই সিলেক্টেড অবজেক্টটা আছে, যেই অবজেক্টটা এই ম্যাটেরিয়ালটা ইউজ করতেছে, ওই অবজেক্টটা আর কি। আর এই
ওই যে প্রিন্সিপাল বিএসডিএফ ও কিছু ইনফরমেশন হচ্ছে যে এই অবজেক্টের সারফেসে পাঠাচ্ছে দেখে আমরা সারফেসে এই জিনিসপত্র দেখতে পারি। আমি যদি কোনো কারণে কন্ট্রোল রাইট ক্লিক করে একটা টান দেই এই তারের মাঝখান থেকে, আমার মাউসটা একটা ছুরির মতো জিনিস হয়ে যায় আর একটা দাগ তৈরি হয়। আমি মাউস ছেড়ে দেওয়ার পরে এই যে কানেকশন লাইনটা কেটে যায় এবং দুইটা আলাদা হয়ে যায়। এবং আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে আমার অবজেক্টটা কালো হয়ে গেছে, দেখছেন? কারণ হচ্ছে যে আমার যে প্রিন্সিপাল বিএসডিএফ যে এই নোডটা ছিল, এই নোডটা আর কোনো ইনফরমেশন এই অবজেক্টের সারফেসে আর পাঠাতে পারতেছে না, তো কালো হয়ে গেছে। আমি আবার এখানে একটা লেফট ক্লিক করে এই যে সারফেসের ভিতরে টেনে নিয়ে রেখে দিলে এখানে একটা কানেকশন লাইন আবার তৈরি হয়েছে, যেটা এই এই নোডটা এখন সারফেসে ইনফরমেশন পাঠাইতেছে এবং ওই ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। এই ইনফরমেশন আমি এখানে যে কোনো ভাবে আবার চেঞ্জ করতে পারি, যেটা ও দেখাবে। তো এখানে বিভিন্ন কাজের জন্য আমরা নতুন নতুন নোড নিয়ে আসতে পারি। নোডও কাইন্ড অফ আপনার মডিফায়ারের মতো অনেকটা। আপনার যে নোডটা দিয়ে কাজ করতে চান ওই নোডটার নাম জানতে হবে কাইন্ড অফ, তারপরে এখানে ওটা কি করে বুঝতে পারবেন। তো ব্লেন্ডারের বাকি সব জায়গার মতোই এই লিস্টের অনেক কিছু আছে, এই লিস্টের সবকিছু আমার দরকার নাই। আমি আপাতত জাস্ট দেখার জন্য যে কোনো একটা নোড নিয়ে আসি নতুন, যেমন কালার নামে একটা নোড নিয়ে আসি। ও মাউসের সাথে এমন একটা অবস্থা তৈরি করছে, আমি যে কোনো একটা জায়গাতে ক্লিক করে ওটা রেখে দিতে পারি এবং ওটা এখন এখানে আছে। ও এখনো এই ম্যাটেরিয়ালের কোনো কিছু চেঞ্জ করতেছে না, কারণ কোনো কানেকশনই ওর আলটিমেটলি এই যে আউটপুট পর্যন্ত যাচ্ছে না, কিন্তু ও আছে এই ম্যাটেরিয়ালের ভিতরে একটা জায়গাতে। আমি যদি প্রিন্সিপাল বিএসডিএফ এর এটা এটা এখান থেকে টান দিয়ে রেখে দিলেও এটা ছুটে যায়। আমি যদি শুধু কালারটা গিয়ে নিয়ে সারফেসে লাগাই তাহলে এমন একটা জিনিস হয়। আমি যদি এখানে কালার চেঞ্জ করি তখন একটা সলিড কালার একটা সলিড কালারের একটা জগ হয়ে গেছে, একটা টিপট হয়ে গেছে, যেটা হলো প্রিন্সিপাল বিএসডিএফ কি করতেছিল এতক্ষণ কাইন্ড অফ বোঝা যায়, তাই না? যে প্রিন্সিপাল বিএসডিএফ যে এই যে চকচকে বানানোর দায়িত্বে ছিল, বেস কালার যে এইখানে সেট হইতেছিল, এখন আর ওই জায়গাতে আর সেট হচ্ছে না। আমার শুধু এই যে কালার নোটটা একটা বেসিক কালার এই যে ওরা দিতে পারতেছে এবং এবং ফ্ল্যাট কালারের একটা টিপট হয়ে গেছে আমার, তাই না? আবার প্রিন্সিপাল বিএসডিএফ এর যদি কানেকশনটা লাগাই দিই তাহলে ওটার কানেকশন চলে যায় এবং প্রিন্সিপাল বিএসডিএফ এর যেই এফেক্ট ওইটা দেখা যায়। আমি কালার নোটটা নিয়ে যদি এটা থেকে একটা কানেকশন বের করে বেস কালারে এবার লাগাই দিই তাহলে এবার দেখেন যে এই কালার নোড এবার শুধুমাত্র ওর বেস কালারেই চেঞ্জটা করতেছে এবং বাদ বাকি যে টাফনেস এগুলো হচ্ছে যে ওর এইটাই আছে আমার। এখন ও জাস্ট ওর কালারটা ডিসাইড করে দিতেছে এবং ওই কম্বাইন ইনফরমেশনটা আমার এখানে যাচ্ছে। তো আমি এখন এখান থেকেই কালার সেট করতে পারি, আমার আর এই বেস কালারের এখান থেকে কালার সেট করতে হইতেছে না। এটা তো অনেক সিম্পল একটা উদাহরণ, এখানে খুব বেশি কাজ হইতেছে না যে এখান থেকে সেট করাও যায়, এখান থেকে সেট করাও তো তাই ছিল। কিন্তু যখন আমরা আরো কমপ্লেক্স জিনিস বানাবো বিভিন্ন গুলো, তখন এটার উপকারিতা বোঝা যাবে। আমরা বিভিন্ন জিনিস একসাথে মিলাতে পারবো, অনেক কিছু করতে পারবো। অনেক কিছু কি করতে পারবো, এইখানে অনেকগুলা নোট দেখছি না যে ইনপুটের মধ্যে, এখানে অনেকগুলো আছে। আমি আপাতত একটা ধরেন কি নিয়ে আসতে চাই, একটা একটা নয়েজ টেক্সচার। এই যে অ্যাড মেনুতে গেলে টেক্সচারের ভিতরে নয়েজ টেক্সচার বলতে একটা জিনিস আছে, নয়েজ টেক্সচার। আমি একটা নয়েজ টেক্সচার নোড এখানে নিয়ে আসি, দেখি ও কি কাজ করে। আমি যদি আমি একদম এই পাশে নিয়ে এসে রাখি, এই যে সারফেস থেকে এটা সরায় দিয়ে এই পাশে সরায় রাখি, আর আপাতত নয়েজ টেক্সচার কি কাজ করে ম্যাটেরিয়ালের সারফেসে এটা বোঝার চেষ্টা করি। যে ফ্যাক্টর থেকে যদি একটা জিনিস নিয়ে আমি এই যে সারফেসে লাগাই দিই, এই ধরনের একটা জিনিস হয়। এই যে আমার টিপটের গায়ে তখন নয়েজ টেক্সচারটা দেখা যাচ্ছে, এটা সাদা কালো একটা কেমন একটা জিনিস তৈরি হয়েছে, তাই না? আমি যদি স্কেল এই যে নয়েজ টেক্সচার নোডের স্কেলে এসে এটা চেঞ্জ করি তাহলে ওই দাগ মানে সাদা কালো জায়গাগুলোর সাইজ চেঞ্জ করা যায়। আমি ডিস্টরশন চেঞ্জ করতে পারি, তাইলে এমন করে রাখা যায়। আমরা নয়েজ টেক্সচারের এটা কেটে দিয়ে একটু পাশে রাখি। অন্য আর কি টেক্সচার আছে আমরা এটা দেখার চেষ্টা করি। অ্যাড আর টেক্সচারে গেলে আমার চেকার টেক্সচার কি করে দেখি। এই যে চেকার টেক্সচার যদি এখানে লাগাই দেই এবং এই যে লাগাই দেওয়ার পরে এই যে বাদ বাকিগুলা আর কোনো কাজ করতেছে না। এই যে এরা যাদেরই কানেকশন ম্যাটেরিয়াল আউটপুটের সাথে নাই ওরাই আর কোনো কাজ করতেছে না, একমাত্র যার কানেকশন আছে ওই কাজ করতে পারে। তো চেকার টেক্সচার কাইন্ড অফ এইভাবে কাজ করে। আমি যদি চেকার টেক্সচারের স্কেল চেঞ্জ করি তাহলে ওই যে চেকার একটা দাবার ছকের মতো জিনিস ওটা ছোট বড় হয়। আর এখানে সম্ভবত আমি কালার সেট করতে পারি। এই যে কালার 1 যদি আমি একটা জিনিস দেই আর কালার 2 যদি আমি একটা জিনিস দেই তাহলে যে মজার একটা জিনিস আমার ম্যাটেরিয়াল আউটপুটের গায়ে লেগে গেছে। যে স্কেল আমি চেঞ্জ করে এমন করে রাখতে পারি।
আপাতত এমন করে রাখা যায়। এখন মনে করেন যে আমি চাই যে এখন তো সলিড ফ্ল্যাট কালার চকচকে জিনিসটা দেখা যাচ্ছে না, আমি যদি প্রিন্সিপাল বিএসডিএফ আমার নিয়ে আসি, এই যে আর চেকার টেক্সচারটা কেটে আলাদা করে একটু এই পাশে রাখি, প্রিন্সিপাল বিএসডিএফ আমার এখানে সারফেসে দিয়ে দিই আর এটা সরায় রাখি। এই যে প্রিন্সিপাল বিএসডিএফ সারফেসে দিয়ে দিই আর চেকার টেক্সচার থেকে কালারের এটা নিয়ে যদি এই যে বেস কালারের গায়ে লাগাই দিই, তাহলে এবার একটা জিনিস হয় যে এই চেকার টেক্সচার যেই কাজটা করতেছিল ওই কাজ দিয়ে এবার বেস কালার হিসেবে ইউজ হইতেছে এবং বাদ বাকি সব প্রিন্সিপালের ওর জিনিসই আছে এবং ফাইনাল রেজাল্টটা আমার ম্যাটেরিয়ালের আউটপুটে পাঠাচ্ছে। আমার জগের গায়ে এই ধরনের ডিজাইন হয়ে গেছে, তাই না? আমি এখনো এখানে স্কেল চেঞ্জ করলে স্কেল চেঞ্জ হবে এবং আমি যেভাবে রাখতে চাই যে এখানে কাজে এই কালার চেঞ্জ করে যে যা রাখতে চাই তা রাখা যাবে। তো চেকার টেক্সচার আমি সরাই দিয়ে আমার নয়েজ টেক্সচার যদি আবার নিয়ে আসি ফ্যাক্টর বেস কালারের ভিতর লাগাই দিই, এই যে নয়েজটা আবার বেস কালারে কাজ করা শুরু করছে। কিন্তু এবার আমি এই নয়েজে মাঝখানে কিছু চেঞ্জ করতে চাই, এটা কাইন্ড অফ আমার ওই যে দুধের ফ্যাক্টরির মতো চিন্তা করেন, এখান থেকে দুধের ইনফরমেশন এখানে যাচ্ছে, আমি মাঝখানে বাটার মেশিন বসে এখানে ওর বাটার দিতে পারি ওরে চাই। বাটার কেমন দেওয়া যায়, আমি যদি নতুন একটা নোড নিয়ে আসতে চাই, যে শিফট এ চাপার পরে আপনি ডাইরেক্ট নোডের নাম সার্চ দেওয়া শুরু করতে পারেন, টাইপ করা শুরু করতে পারেন। কালার র্যাম্প নামে একটা নোড আমি চাই, কালার র্যাম্প। এটা যদি আমি এটা ক্লিক করি, এই যে মাউসের সাথে কালার র্যাম্প নোড অ্যাড হয়ে গেছে এবং আমি এখানে রেখে দিতে পারি অথবা টেনে নিয়ে এই যে একটা তারের উপরে যদি নিয়ে ছেড়ে দিই তাহলে অটোমেটিক এই যে নয়েজ টেক্সচার থেকে একটা জিনিস এবারে কালার র্যাম্পের ভিতরে যাচ্ছে এবং কালার র্যাম্প থেকে একটা কানেকশন আমার বেস কালারে যাচ্ছে না। আমি এগুলো ডিলিট করে দিই আপাতত। এবং নয়েজ টেক্সচারের জিনিস আমি এখনো চেঞ্জ করতে পারি আগের মতো এবং নয়েজ টেক্সচারের যে রেজাল্ট এই রেজাল্ট এখনো কালার র্যাম্প কোনো চেঞ্জ করতেছে না, কিন্তু কালার র্যাম্প দিয়ে আমি এমন জিনিস করতে পারি যে কালো যেই অংশগুলো আছে এইগুলো আরো বাড়াতে পারি, এই যে কালো অংশ বাড়তেছে। আর এখানে সাদা যে একটা হ্যান্ডেল আছে এটাতে ক্লিক করে যদি আমি বাম দিকে টান দিই তাহলে সাদা অংশটা বাড়তেছে। এই কালার র্যাম্পের কাজই শুধু এটার ভিতরে কন্ট্রাস্ট তৈরি করার জন্য। এই যে এই ধরনের একটা ডিজাইন যদি আমি চাইতাম আমার জগের গায়ে তাহলে যে এই ধরনের কালার করা যেত। এবং কোনো একটা মার্কার উপরে এই যে এইটার উপরে ক্লিক করে আমি যদি এখানে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করে আমি ওটার যে কোনো কালার সেট করে দিতে পারি, যে কালোই থাকতে হবে এমন না। আমি এখানে কালার র্যাম্প দিয়ে এটাতে ধরেন এই কালার দিতে চাই আর এই সাদা যেটা আছে এটার উপরে ক্লিক করে এখানে অন্য একটা কালার দিতে চাই, ধরেন এই ধরনের কিছু একটা দিতে চাচ্ছি। তো ধরেন এই ধরনের কিছু একটা দিতে যাচ্ছি, এটাও করা পসিবল। এই যে আমি স্কেল একটু বাড়ায় দিব, মোটামুটি মার্বেলের মতো দেখতে একটা আমার জব হয়ে গেছে। যে সব জায়গায় আর সমানভাবে নীল নাই, ওই যে নয়েজ টেক্সচার যে এটা কাজ করতেছিল এই যে স্কেল এখনো কাজ করে। এবং এখানে আমরা এই যে এইভাবে নতুন নতুন ম্যাটেরিয়াল তৈরি করব। আজকে তো নোট বুঝতে বুঝতেই মাথা জ্যাম হয়ে যাওয়ার কথা, তো আজকে আর বেশি কিছু আমরা বলবো না। আপনি কয়েকটা এই যে শিফট এ চেপে টেক্সচার এনে কয়েকটা টেক্সচার এই যে বেস কালারের ভিতর লাগা দেখতে পারেন যে কি চেঞ্জ করে কি করে, এক একটা নাম্বার চেঞ্জ করলে কি কি চেঞ্জ হয়, ডিসটরশন চেঞ্জ করলে কি হয়, এই যে কি কি হয় আপনি দেখেন। আমরা পরের এপিসোডে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। বিদায়।